প্রিয় শিক্ষার্থীরা, সমসাময়িক বিষয়গুলোর উপর প্রতিদিন ইংরেজিতে লিখে পড়ব 28-এ আপনাকে স্বাগত। লক্ষ্য করুন, প্রথম আলো থেকে মহিউদ্দিন আহমেদের লেখা কলাম, টপিক রাজনীতিতে শিষ্টাচারের সংকট। এখানে বেশ কিছু বাক্য আছে যেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে লিখব, একই সাথে আপনাদের জন্য বাড়ির কাজ থাকবে। তাহলে চলুন শুরু করা যাক। হিয়ার উই সি, রাজনীতিতে শিষ্টাচারের সংকট। এই ছোট্ট অংশটা আমরা বেশ কয়েকভাবে লিখতে পারি। যেহেতু এখানে হেডিং হিসেবে আছে, আমরা হেডিং হিসেবে প্রথমে দেখতে পারি যে শিষ্টাচারের সংকট, এটিকেট ক্রাইসিস। আবারও এই যে নাউন ফ্রেজটা আমরা লিখলাম, এটাকে দুই ভাবে লিখতে পারি। আপাতত জাস্ট সংক্ষিপ্তে দেখার চেষ্টা করি। এই এটিকেট ক্রাইসিসটা কোথায়? ও, ভোকাবুলারি অংশ হিসাবে শিষ্টাচার বলতে আমরা এটিকেটকে নির্দেশ করি। কেমন ভদ্রতা বোঝাতে কর্টেসি ব্যবহার করে থাকি, ঠিক ওই রকম। আচ্ছা, এটা কোথায়? রাজনীতিতে। তাহলে আমরা এখানে এটিকেট অথবা পোলাইটনেস যেটাই আমরা বলতে চাই, ওকে, এটা কোথায়? রাজনীতিতে। আমরা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে বসিয়ে দিতে পারি ইন পলিটিক্স, রাজনীতিতে। আর কেউ যদি চান যে না, আপনি এই বাক্যটি একাডেমিক ওয়েতে লিখে উপস্থাপন করতে চান, তাহলে তো কথাই নেই। আপনি জাস্ট এইটা করতে পারেন যে এইখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে, মানে নিষ্ক্রিয় সাবজেক্ট হিসেবে দেয়ার ব্যবহার করতে পারেন, এরপরে ইজ ব্যবহার করে দিতে পারেন। আমি সচরাচর বলে থাকি যে সমস্ত বাক্যে আপনি বুঝতে পারবেন যে সাবজেক্ট নাই বা ভার্ব নাই বা কাজ বোঝা যাচ্ছে না, সেই জাতীয় বাক্যে আপনি দেয়ার ইজ অথবা দেয়ার আর ব্যবহার করতে পারেন। মূলত এইখানে মানে এই ইজ অথবা আর এর পরবর্তী নাউন অনুযায়ী বা নাউন ফ্রেজ অনুযায়ী এখানে আপনি বলতে পারেন there is an etiquette crisis in politics, মানে পলিটিক্সে মূলত শিষ্টাচারের সংকট। আমি গড়ে লক্ষ্য করুন, আমরা এখানে সময় বেশি দিব না, তাহলে প্যাচ লেগে যেতে পারে। মানে আমাদের মৌলিক যে আলোচনা সেখানে আমরা আলোচনা করতে পারি। চলুন শুরু করা যাক। তবে এখান থেকে আপনার জন্য একটু বাড়ির কাজ আছে, আর বাড়ির কাজটা হলো আপনি আমাদের দেশের রাজনীতি বা বৈশ্বিক রাজনীতিতে কি ধরনের সংকট অবলোকন, মানে আপনি উইটনেস করেছেন। আহ হতে পারে যে কোনো একটা সংকট, যেমন আমি এখন বলতে পারি যে রাজনীতিতে যেই কো এক্সিস্টেন্স, সহ অবস্থান, এটার একটা অভাব। দিস ইজ কল আ ক্রাইসিস, মানে কোএক্সিস্টেন্স। আপনি এই জাতীয় একটা সংকট উল্লেখ করবেন, আপনি কোনটা মনে করেন? আর যদি মনে করেন যে না, কোএক্সিস্টেন্স, সহ অবস্থান, অথবা পাওয়ার ব্যালেন্স, ক্ষমতার দ্বন্দ্ব, এই ব্যাপারগুলো যে কোনো একটা আপনি কমেন্টে অবগত করবেন। আপনি আমার সাথে প্রতিদিন বাড়ির কাজ করুন, যেখান থেকে দেখেন। অবশ্য ভিডিওটি আপনি সোশ্যাল মিডিয়া ফ্রি অফ চার্জে দেখতে পারবেন, আমাদের যে রেকর্ডেড কোর্স আছে সেখানে পুরোপুরি দেখতে পারবেন। যেখান থেকে দেখুন, ভিডিওর নিচে আপনি মন্তব্য করে আপনার যে মতামতটা আপনি জানাবেন। আচ্ছা, চলুন আমরা মূল আলোচনায় যেতে পারি। আমরা মূল আলোচনার অংশ হিসাবে এই বাক্যটি পড়ি। বাংলাদেশের রাজনীতিতে শিষ্টাচারের অভাব গণতন্ত্রের জন্য একটি গুরুতর সংকট, যা রাজনৈতিক সংস্কৃতি, প্রশাসনিক দুর্বলতা ও ক্ষমতার দ্বন্দ্ব থেকে উদ্ভূত। এই বাক্যটি ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, তাই না? মোটেও না। এই বাক্যটি অপেক্ষাকৃত অন্যান্য বাক্য থেকে অনেক বেশি সহজ। তবে এখানে একটা বাক্য না, আমরা যদি ইংরেজি দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এখানে দুইটা ক্লোজ আছে। দুইটা ক্লোজ কি কি? প্রথম ক্লোজটি হচ্ছে এই পর্যন্ত, যাকে আমরা স্বাধীন ক্লোজ বলতে পারি। আর এইটার ভিত্তিতে এটার সাথে একটু লেজ লাগিয়ে দেওয়ার জন্য, মানে এই গুরুতর সংকটটাকে নির্দেশ করার জন্য এই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে গিয়ে এখানে যা ব্যবহার করেছে, আমরা একাডেমিক ওয়েতে ইংরেজিতে যাকে বলে থাকি দ্যাট অথবা হুইচ। অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা যে ব্যবহার করে থাকি দ্যাট অথবা হুইচ, রাইট? এরপরে জাস্ট এই কয়েকটা নাম বসিয়ে দেব, ভার্ব দিয়ে এরপর নামটা বসিয়ে দেবো, জাস্ট হয়ে যাবে। আচ্ছা, চলুন আমরা প্রথমত এই বাক্যটি লেখার চেষ্টা করি। তবে এই বাক্যটি লিখতে গিয়ে আমাদের আবার সেই একই ধরনের দ্বন্দ্বে পড়তে হবে। তা হলো ভার্ব কোথায় আর সাবজেক্টিভ বা কোনটি। দেখুন, যখন কোনো বাক্যে আপনি ভার্ব বা সাবজেক্ট খুঁজে পাবেন না, আমি কিন্তু একটা বিষয় আপনাকে বলেছি। তখন আপনি কি করবেন? তখন আপনি ঠিক এরকম করতে পারেন, দেয়ার ইজ অথবা দেয়ার আর। তবে এইখানে যদি আমরা একটু চেষ্টা করি, আমরা সাবজেক্ট খুঁজে পাবো। আর যদি আপনি না পান, তাহলে সেই ক্ষেত্রে দেয়ার ইজ অথবা দেয়ার আর ব্যবহার করবেন। তবে আমরা এখানে দেখার চেষ্টা করি আমরা পাচ্ছি কিনা। ওকে, বাংলাদেশের রাজনীতিতে শিষ্টাচারের অভাব গণতন্ত্রের জন্য একটি গুরুতর সংকট।
জাস্ট আপনি একটু চিন্তা করুন, সংকটটা আসলে কি? শিষ্টাচারের অভাব। এটাই কিন্তু সংকট। মানে এই যে শিষ্টাচার, শিষ্টাচারের অভাব, শিষ্টাচারটা নাই। এটাই একটা সংকট। তার মানে আপনি কিন্তু অলরেডি সাবজেক্ট পেয়ে গিয়েছেন। এখন এটা আপনি কিসের সাহায্যে লিখবেন? আপনি লিঙ্কিং ভার্ব ইজ অথবা আর এর সাহায্যে লিখবেন। যেহেতু এখানে শিষ্টাচারের সংকট এ কে সাবজেক্ট হিসেবে যখন আমরা নিব সিঙ্গুলার। সো আনডাউটেডলি ইউ ক্যান টেক লিঙ্কিং ভার্ব হিসেবে ইজ। তবে এখানে আপনি অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব অথবা স্ট্রং ভার্ব, আরো অন্যান্য যেই ভার্ব গুলো আছে সেগুলোর সমন্বয়েও মাঝে মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। বাট আপাতত এই বাক্যের দৃষ্টিকোণ থেকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ইজ কেই নিতে পারি। আচ্ছা চলুন আমি মূলত আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। নিজে, নিজে একা, একা বকবক না করি। আমরা প্রথমত কি বসাতে পারি? সাবজেক্ট হিসাবে শিষ্টাচারের অভাব। আর শিষ্টাচারের অভাবটা কি? বা এটা কোথায়? এটা বাংলাদেশের রাজনীতিতে। আর এটা কিসের জন্য? গণতন্ত্রের জন্য। আর গুরুতর সংকট। প্রত্যেকটা অংশ আমি পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করে দিব। প্রথমত আমরা বসিয়ে দিতে পারি the lack of, এরপর কি? etiquette, শিষ্টাচারের অভাব। দেখুন অনেকের কাছে মনে হতে পারে আচ্ছা the lack of etiquette what? কিভাবে আসলো? এই যে লক্ষ্য করুন, শিষ্টাচারের অভাব, অভাবের ইংরেজি কি? lack। এখানে নির্দিষ্ট করা হয়েছে অভাবটা কিসের? শিষ্টাচারের। এবং এই শিষ্টাচারটা মানে এই অভাবটা কোথায়? বাংলাদেশের রাজনীতিতে। দ্যাট ইজ ওয়াই এখানে একটি নির্দিষ্ট করে আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। এখন আমরা এখানে বাংলাদেশের রাজনীতিতে এই অংশটা প্রিপোজিশনাল ফ্রেজ আকারে বসিয়ে দিতে পারি অথবা পরেও বসাতে পারবো, সমস্যা নাই। বাট আমরা আগেই বসিয়ে দিচ্ছি। এখন আমরা কি করব? আমরা ঠিক সেই লিঙ্কিং ভার্ব ইজ এর সাহায্যটা নিব। The lack of etiquette in Bangladesh's politics, বাংলাদেশের রাজনীতিতে এই দেশের এই র এর কাজটা করার জন্য আমরা অ্যাপোস্ট্রোফি যোগে এই অংশটা দিয়েছি। দেখুন একেবারে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যায়ে সবাই যেন টাচ করতে পারে সেই দৃষ্টিকোণ থেকে আমি প্রত্যেকটা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খ রূপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যারা ভালো পারেন তারা সহজভাবে নেবেন আর যারা একটু দুর্বল তারা তো ভালোভাবে নিচ্ছেন বলে আশা ব্যক্ত করি। The lack of etiquette in Bangladesh's politics, এখন আমরা বসিয়ে দিব ইজ, এরপরে এই নাউন ফ্রেজটি একটি গুরুতর সংকট। গুরুতর বলতে দেখুন অনেকের কাছে গুরুতর, আপনি এখানে মারাত্মক বলতে পারেন, একটা খারাপ সংকট বলতে পারেন, একটা অশোভনীয় সংকট বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন। আপনি ওই যে আমি বললাম যে একেবারে হুবহু যেভাবে আছে ওভাবেই লিখে দিতে হবে এই ধরনের ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আমি চাইলে যে বাক্যটা যেভাবে লেখা আছে অন্যভাবে লিখতে পারতাম। ঠিক এখানেও আমি চাইলে দেয়ার ইজ দিয়ে এই বাক্যটা লিখতে পারি। সমস্যা নাই, আপনি লিখতে পারবেন। আচ্ছা আমরা বরং দেখার চেষ্টা করি। তাহলে a serious crisis or you can use here a severe এর পরিবর্তে an alarming crisis অথবা concerning sorry here alarming crisis অথবা আপনি এখানে এটা বলে দিতে পারেন সিভিয়ার এর পরিবর্তে আচ্ছা আপনাদের উপর দায়িত্ব দিয়ে দিলাম যে গুরুতর বা মারাত্মক বা খারাপ এটা বোঝাতে আমরা কি কি ব্যবহার করতে পারি। আচ্ছা আমরা এরপরে দেখার চেষ্টা করি এটা কোথায় বা কার জন্য? গণতন্ত্রের জন্য। সরাসরি আমরা এখানে লিখে দিতে পারি a severe crisis for democracy, গণতন্ত্রের জন্য। আমাদের কিন্তু এই বাক্যটা হয়ে গেছে। বাক্যটা লিখতে গিয়ে বেশ সময় দিয়েছে। এখন আসুন আমরা এই অংশটা এই বাক্যের সাথে জুড়ে দিব। যা বলতে মূলত কাকে নির্দেশ করেছে? দেখুন জাস্ট ভিডিওটা পজ করে বলার চেষ্টা করবেন। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি এখান থেকে দেখুন এই যাটা মূলত কাকে নির্দেশ করেছে? যা মূলত রাজনৈতিক সংস্কৃতি প্রশাসনিক দুর্বলতা ও ক্ষমতার দ্বন্দ্ব থেকে উদ্ভূত। উদ্ভূত আসলে কি? উদ্ভূত মূলত এই শিষ্টাচারের অভাব। আর সেটা এখন একটা গুরুতর সংকট। তার মানে এই যা দ্বারা এই শিষ্টাচারের অভাবকে নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা এখানে যা বোঝাতে উইজ ব্যবহার করতে পারি। আচ্ছা? তবে আপনি এখানে চাইলে কিন্তু দ্যাট ব্যবহার করতে পারবেন। দ্যাটটা ঠিক তখন ব্যবহার করা ভালো যখন আপনি লক্ষ্য করবেন দ্যাট দিয়ে আপনি ইমিডিয়েট নাউনকে নির্দেশ করেছেন। আমার কথাটা বুঝতে পারছেন? আমি এখানে কেন হুইজ ব্যবহার করেছি? কেন আমি দ্যাট ব্যবহার করলাম না? এটার একটা রহস্যটা হলো ধরুন ডেমোক্রেসি যদি এখানে না থাকতো, কথার কথা, তখন আমি
সরাসরি ঠিক এইখানে দ্যাটটা ব্যবহার করে দিতাম। দ্যাট ব্যবহার করে বলতাম এই ক্রাইসিস এই যে ক্রাইসিসটা উদ্ভূত হয়েছে এটা বোঝাতে পারতাম যে এই যে এই ক্রাইসিসটা যা রাজনৈতিক সংস্কৃতি, প্রশাসনিক দুর্বলতা বা ক্ষমতার দ্বন্দ্ব থেকে উদ্ভূত হয়েছে। বাট আমি কিন্তু যা দ্বারা বোঝাইছি মূলত কাকে? লক্ষ্য করুন, আমি এই যা দ্বারা বুঝিয়েছি এই lack of etiquette কে, অথবা আমি বুঝিয়েছি এখানে থাকা এই সেভিয়ার ক্রাইসিস কে। এখন আমি যদি এখানে দ্যাট ব্যবহার করতাম তখন নির্দেশ করতো এই ডেমোক্রেসিকে। দ্যাট ইজ ওয়াই আমি এখানে কমা ব্যবহার করে যা বলতে বা যে বলতে হুইজ ব্যবহার করেছে। আপনি দ্যাট যুক্ত করেও যখন দিবেন এটা রিলেটিভ ক্লজ তৈরি হবে বা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি হবে। এখন আমি হুইজ যুক্ত করে দিচ্ছি, এখন রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি হবে। তবে লেখার বিকল্প আছে, আমি তাও দেখিয়ে দিব। আচ্ছা চলুন এখন এই পর্যায়ে আমরা যেটা করতে পারি, আমাদের কিন্তু এখন আবারও এই হচ্ছে সাবজেক্ট। কারণ এই হুইজ দ্বারা আমি কাকে নির্দেশ করেছি? দ্য লাক অফ এটিকেট, এই সাবজেক্ট। এখন উদ্ভূত, দেখুন পত্রিকা যখন আপনি পড়তে যাবেন তখন উদ্ভূত বলতে মানে তৈরি হওয়া অনেক ভাবে লেখা যেতে পারে। আপনি যদি এটা মনে না থাকে তাহলে আপনি বললেন যে দেখা যায় বা এই ক্রিয়েটেড হয়। আপনি অনেক ভাবে বলতে পারেন। বা রিমেইন এখানে আছে। আপনি অনেক ধরনের ভার্ব এখানে ব্যবহার করতে পারেন। তবে যদি এক্সাক্টলি ব্যবহার করতে চান যে কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি হওয়া অর্থে, তাহলে আপনি স্টেম ফ্রম ব্যবহার করতে পারেন অথবা অরিজিনেটেড ফ্রম ব্যবহার করতে পারেন। তার মানে হচ্ছে স্টেমস আবার এস দিয়েছি কারণ এই হুইজ যার জন্য বসিয়েছি তা সিঙ্গুলার। হুইজ আমি বসিয়েছি দ্য লাক অফ এডি। আচ্ছা আজকে অনেক সময় নিচ্ছে। ওকে আমাকে একটু দ্রুত যেতে হবে। অবশ্যই কমেন্টে অবগত করবেন যে আসলে আপনি কিভাবে নিচ্ছেন। মূলত আমি এই হুইজ দ্বারা নির্দেশ করেছি লাক অফ এটিকেট, এটা যেহেতু সিঙ্গুলার এন্ড দ্যাট ইজ ওয়াই আমাদের এই ভার্বটি সিঙ্গুলার হবে। সো স্টেমস এটার মানেটা হচ্ছে একসাথে পত্রিকা যখন পড়বেন তখন পাবেন উদ্ভূত হওয়া, তৈরি হওয়া এই সেন্সে। জাস্ট আপনি এটাকে ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। এন্ড অরিজিনেট ফ্রম, কোথা থেকে? এখন আমরা এই কারণগুলো লিখে দিব। রাজনৈতিক সংকট বা সংস্কৃতি থেকে, তাহলে পলিটিক্যাল কালচার। প্রশাসনিক দুর্বলতা থেকে, তাহলে আমরা লিখতে পারি অ্যাডমিনিস্ট্রেটিভ উইকনেস। এবং ক্ষমতার দ্বন্দ্ব থেকে, তাহলে এন্ড যুক্ত করে আমরা লিখে দিতে পারি পাওয়ারফুল অর পাওয়ার স্ট্রাগল অথবা পাওয়ার ব্যালেন্স বা অনেকগুলো দিয়ে দিতে পাওয়ার এক্সারসাইজ। ক্ষমতার দ্বন্দ্ব বলতে আসলে এটা এক্সাক্ট মিনিংটা আমিও তেমন একটা খুঁজে পাইনি। তবে আমার কাছে মনে হলো যে পাওয়ার স্ট্রাগল করাটা অথবা পাওয়ার এক্সারসাইজ বা ব্যালেন্সিং সেটাও হতে পারে। আচ্ছা পাওয়ার ফর এটা হচ্ছে এটা হচ্ছে একেবারে অ্যাকুরেট যেটা আমরা বলতে চাই, বা পাওয়ার স্ট্রাগল এটা আরো ভালো হয়, ন্যাচারাল হয়। আচ্ছা যাই হোক, বাক্যটা আমরা এই লিখে ফেললাম। এখন কি বাক্যটা আমি যেভাবে লিখেছি আপনি ওইভাবেই রাখবেন? নাও, ওইভাবে না। আপনি বাক্যটা আপনার মতো করে সাজাবেন। দেখুন, এই যে এই বাক্যটা লিখতে গিয়ে আমরা কত সময় দিলাম, এই যে কতগুলো কথা বললাম, এইগুলোকে আসলে লিখে প্রকাশ করা সম্ভব? আমাকে কেউ একটু অবগত করবেন যে এই কথাগুলো বা এই যে আমি যতগুলো কথা বললাম গ্রামাটিক্যাল ফাংশন বা স্ট্রাকচার, এগুলো কি লিখে প্রকাশ করা সম্ভব কিনা? সম্ভব না। আমি আশা করছি যখন আমি আপনাদের জন্য বই লিখতে যাচ্ছি, ট্রান্সলেশনের বই, তখন ভিডিও সংযোজন করে দেয়া যায় কিনা? যাতে করে আপনি সাথে সাথেই প্রত্যেকটা বিষয় ইনস্ট্যান্টলি দারুণভাবে অবগত হতে পারেন। আমি এটা সর্বোচ্চ চেষ্টা করব যে ভিডিও কোনোভাবে সংযোজন করে দেওয়া যায় কিনা প্রত্যেকটা বিষয়ের উপর। আচ্ছা চলুন এই পর্যায়ে দেখার চেষ্টা করি যে বাক্যটা আমরা অন্যভাবে লিখতে পারি কিনা। এক্স্যাক্টলি লিখতে পারি। শুধুমাত্র আমাদের পরিবর্তনটা করতে হবে এই জায়গাটায় এসে। কি করবেন জানেন? আমি জাস্ট একটু দেখায় দিচ্ছি। থাকবে এটাই। জাস্ট একটু দেখায় দিচ্ছি। এই যে আ উদ্ভূত হওয়া অর্থে যেটা আমরা ব্যবহার করলাম, আমরা এখানে এটা লিখতে পারি। স্টেম ফ্রম আছে না? এখন আমরা যেটা করতে পারি, এই স্টেমটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আসতে পারি। জাস্ট আরেকটা এম বসায় দিচ্ছি, আইএনজি যুক্ত করে দিচ্ছি, স্টেম। আর ফ্রমটা তো থাকবেই।
এখনো একই রকম অর্থ দিচ্ছে। হ্যাভ ইউ গট ইট? তাহলে এতক্ষণ কথা বললাম কেন হুইজ বা দ্যাট যুক্ত করে? এটা আপনার ইচ্ছা। আপনি ২ টা ব্যাপারই ফলো করতে পারেন। তার মানে এখন বোঝাচ্ছে যে এই বাক্যটা বা এই যে lack of etiquette টা এটাই মূলত উদ্ভূত হয় এখান থেকে। কোনো পার্থক্য নাই। আমরা যখন কোনো আইনজীযুক্ত কোনো ফর্ম দেখি শেষের দিকে তখন কিন্তু আমরা অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে কি? দেখুন, আমরা যারা ফ্রি হ্যান্ড ইংরেজি মানে ইংরেজি লেখার জন্য চেষ্টা করছি, তাদের জন্য এটা দারুণভাবে কাজে আসবে না? আপনি এই ব্যাপারটা নির্দেশ করতে সরাসরি এইভাবে বসায় দিতে পারেন। কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক যেভাবে আছে এভাবেই থাকুক আমার মনে হয় এটাই আপাতত উপযুক্ত হবে। ২ টা ব্যাপার জেনে রাখা ভালো, যাতে করে আমরা যেকোনো অবস্থায়, যেকোনো পরিস্থিতিতে লিখতে পারি। তবে এ পর্যায়ে নিজের ঢোল একটু নিজে পিটিয়ে নেই। কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান, সেখানে আপনি ট্রান্সলেশন থেকে শুরু করে রিডিং স্কিল, ভোকাবুলারি তারপরে আরো যে বিষয়গুলো আছে, সাবজেক্ট ভিত্তিক যে পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করেন, সেই বিষয়ের উপর বিস্তর আলোচনা সহ পিডিএফ আকারে সাজানো পাবেন। কেউ চাইলে ভর্তি হতে পারেন। আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। একাডেমিক গবেষণা দেখায় যে রাজনৈতিক সহনশীলতার অভাব, ব্যক্তিগত আক্রমণ ও প্রতিষ্ঠানগত দুর্বলতা গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করছে। আচ্ছা, আহ এই বাক্যটা আমরা কিভাবে লিখতে পারি? দেখুন, আমি কিন্তু এটা অন শুট ভিডিও বানাচ্ছি। এজন্য মাঝে মধ্যে একটু মানে ভুল বা এটা ওটা থাকলেও আমি পরবর্তীতে দেখা যায় সংশোধন করে দিব। সমস্যা নাই। মানে সংশোধনটা কমেন্টও করে দিব। এডিট বা এটা ওটা করার সময় বা ঐরকম আজকের সময় নেই। যেহেতু আমি পর্যাপ্ত সময় ভিডিও বানানোর সময় দিয়ে দিচ্ছি। দ্যাট ইস ওয়াই টুকটাক যে ঝামেলা সেটা কমেন্টে অবগত করব। আচ্ছা আমি আবার একটু পড়তে পারি। একাডেমিক গবেষণায় দেখা গেছে যে রাজনৈতিক সহনশীলতার অভাব, ব্যক্তিগত আক্রমণ ও প্রতিষ্ঠানগত দুর্বলতা গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করছে। লক্ষ্য করুন তো এখানে কয়টি বাক্য আছে? আপনি জাস্ট ভিডিওটি পজ করে দেখার চেষ্টা করুন। এখানে মূলত ২ টি ক্লোজ আছে। বাক্য একটি, সেন্টেন্স একটি, বাট ক্লোজ ২ টি। কিভাবে? একাডেমিক গবেষণা দেখায় এই পর্যন্ত দেখায়, এরপরে আমরা যে থেকে শুরু করে এই পর্যন্ত আরো একটু অংশ পাবো। এই পর্যন্ত। আর যেটা দেখায় এটাই হলো আরো একটি ক্লোজ ইংরেজির ভাষায়। তাহলে আমরা দেখতে পারি। দেখুন একটি একাডেমিক গবেষণা দেখায় যে আমরা এই সুবিধার্থে সরাসরি বলে দিতে পারি অ্যাকর্ডিং টু আম অ্যান একাডেমিক স্টাডি অথবা রিসার্চ। আপনি সরাসরি এভাবে বলতে পারেন একাডেমিক রিসার্চ। আচ্ছা? দেখায় যে বা আবার সরাসরি এই অংশটাকে সাবজেক্ট হিসেবে যে একটি গবেষণা দেখায় যে অ্যান একাডেমিক স্টাডি। এরপরে আপনি এখানে ব্যবহার করে দিতে পারেন shows। তো আমি বলে দিচ্ছি এই অংশটা হচ্ছে বোঝাচ্ছে একটি একাডেমিক গবেষণা দেখায়। আবার আপনি সরাসরি যদি লিখে দেন যে অ্যাকর্ডিং টু অ্যান একাডেমিক স্টাডি তারপরে আপনি বাকি অংশটা লিখে দিতে পারেন যে রাজনৈতিক সহনশীলতার অভাব, ব্যক্তিগত আক্রমণ ও প্রতিষ্ঠানগত দুর্বলতা গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করছে। আবারও আমরা যদি লক্ষ্য করি এই অংশটা ছাড়াও আমরা এইভাবে লিখে দিতে পারি দ্যাট যুক্ত করে এই অংশটা। আচ্ছা চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। যে, যে এর জন্য আমরা দ্যাট ব্যবহার করব। এরপরে বাকি অংশ লিখে দেব। বাকি অংশ এই গণতান্ত্রিক এখানে ভার্ব হিসেবে আমরা নিতে পারি ক্ষতিগ্রস্ত করছে। ক্ষতিগ্রস্ত করছে কে? আমি বলেছিলাম অ্যাক্টিভ সেন্সে আপনি প্রশ্ন করবেন, কে ক্ষতিগ্রস্ত করছে? অনেকে বলতে পারেন, আচ্ছা এখানে তো ব্যক্তি নাই। আচ্ছা, মূলত এই গণতান্ত্রিক চর্চাকে ক্ষতিগ্রস্ত করছে রাজনৈতিক সহনশীলতার অভাব। তার মানে অভাবটা, ব্যক্তিগত আক্রমণ এবং প্রতিষ্ঠানগত দুর্বলতা। এখানে বেশ কিছু সাবজেক্ট। এই একটা বেশ কিছু। ৩ টা নাউন ফ্রেজ আকারে আমাদের বসিয়ে দিতে হবে অর প্রিপোজিশনাল ফ্রেজ আকারে। দেখুন, আমরা এখন কি করতে পারি? প্রথমত লিখব রাজনৈতিক সহনশীলতার অভাব। সরাসরি আমরা লিখে দিতে পারি the lack of tolerance। তবে এখানে একটু ভুল হয়েছে। and the lack of political tolerance, right? Political tolerance যে রাজনৈতিক সহনশীলতার অভাব। এখানে আপনি endurance লিখতে পারেন অথবা patience লিখতে পারেন, নো প্রবলেম। দেন ব্যক্তিগত আক্রমণ। তাহলে ব্যক্তিগত আক্রমণকে আমরা বলতে পারি পার্সোনাল অ্যাটাক। ব্যক্তিগত আক্রমণ।
অ্যান্ড শেষের অ্যান্ড লিস্ট দেওয়ার সময় শেষের অ্যান্ড এর জন্য আমরা একটা কমা ব্যবহার করে অ্যান্ড। এবং প্রতিষ্ঠানগত দুর্বলতা সরাসরি আমরা লিখে দিই প্রতিষ্ঠানগত, অর্গানাইজেশনাল অথবা ইনস্টিটিউশনাল দুর্বলতা। দুর্বলতা বলতে উইকনেস। এখন আমরা সাবজেক্ট পেয়ে গিয়েছি, তিনটাই সাবজেক্ট ফ্রেজ আকার বসেছে। আমাদের লিখতে হবে কি ক্ষতিগ্রস্ত করছে এই মর্মে, যেহেতু করছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আর ব্যবহার করে দিচ্ছি, আর ক্ষতিগ্রস্ত করা অর্থে আমরা ড্যামেজিং ব্যবহার করতে পারি। তবে এখানে আসলে এই দৃষ্টিকোণ থেকে আমরা আরো অনেকগুলো, এটা আমরা নর্মালি ব্যবহার করব, মানে ধরুন আমি প্রথম দেখাই এটা ব্যবহার করব, বাট এখানে আমরা একাডেমিক কিছু ভার্ব ব্যবহার করতে পারি ক্ষতি করা অর্থে, ক্ষতিগ্রস্ত করা অর্থে। তা যেমন হতে পারে ধরুন একটু খারাপ চোখে দেখা বা একটু নিগ্রহ করার মতো করে, রাইট? যেমন আমরা বলতে পারি যে ওই যে একাডেমিক হিসাবে ডাউন প্লেইং করা, রাইট? অনেকটা এরকম যে অবহেলার মতো দেখা ব্যাপারটা এরকম। অথবা আপনি এখানে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে লিখতে পারবেন যে আন্ডারমাইন করা। আমরা আন্ডারমাইন যাই আন্ডার এস্টিমেট, আন্ডারমাইন করো না। আপনি আন্ডারমাইনিং ও ব্যবহার করতে পারেন। তা কিসে? আন্ডারমাইনিং এন্ড ডেমোক্রেটিক প্র্যাকটিস। ডেমোক্রেটিক প্র্যাকটিস, যেখানে ডেমোক্রেসি নাই সেখানে ডেমোক্রেটিক প্র্যাকটিস। আচ্ছা, বা পৃথিবীর অনেক দেশই আছে ডেমোক্রেসি ব্যাপারটা আসলে নেই, এক্সিস্ট করে না। তবে এখনো অনেক দেশে আছে ডেমোক্রেসি। তবে ডেমোক্রেসি শব্দটাই আছে, প্রকৃত অর্থে ডেমোক্রেসির যেই সত্তা সেটা এক্সিস্ট করে না। আবার ডেমোক্রেসি এক্সিস্ট করে না সেটা বললেও ভুল হবে, একটু কথা না বললেই নয়। যখন অ্যারিস্টটল বা সেই কি বলে গ্রিসের যে ছোট্ট ছোট্ট অঞ্চল ডেমোক্রেসির উদ্ভব যেখানে হয়েছিল, সেখানে এই দ্বন্দ্বটা ছিল। সুতরাং ডেমোক্রেসির ধারণা সৃষ্টির লগ্ন থেকে এই সমস্যাটা ছিল। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে আসলে সব সমস্যারই সব সমাধানেরই কিছু কিছু খুঁত থেকেই যায়। আচ্ছা চলো আমরা এদিকে মন না দিই, আমরা আমাদের আলোচনায় ফিরে যেতে পারি। আচ্ছা, এই পর্যায়ে আপনার জন্য একটা বাড়ির কাজ, তারপরে আমি আবারও নিজের মতো করে আপনাদের জন্য দিব যে শিষ্টাচার লঙ্ঘন শুধু দেশীয় রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হচ্ছে। আচ্ছা, প্রথমত আমি আপনাকে যদি প্রশ্ন করি, আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হচ্ছে, তার মানে কি আলোচিত হচ্ছে? আলোচিত হচ্ছে কি? আপনি বলবেন যে শিষ্টাচার লঙ্ঘন, রাইট? এটা আমি আপনাকে একটু সাহায্য করে দিচ্ছি। যেমন ধরুন আপনি সাবজেক্ট হিসেবে, আমি কিন্তু লিখবো না, জাস্ট আমি বলে দিচ্ছি। শিষ্টাচার লঙ্ঘনটাকে আপনি এইভাবে লিখতে পারেন যে ভায়োলেশন অথবা হ্যাঁ ব্রেইসন লিখতে পারেন, ভায়োলেশন অফ শিষ্টাচার। এখন এটিকেট দিয়ে দিবেন। আচ্ছা, এটিকেট। এখন এটা শুধু দেশীয় রাজনীতিতেই নয়, আমরা ডোমেস্টিক পলিটিক্স। আচ্ছা, আমি বলে দিলে তো আপনাদের কাজ হলো না। তবে এইটা হচ্ছে যে নয় শুধু দেশেই নয়, বিদেশেও। সেই দৃষ্টিকোণ থেকে আপনি কি লিখবেন? ইন্টারন্যাশনাল স্টেজে লিখবেন। আচ্ছা, ডোমেস্টিক পলিসি এবং ইন্টারন্যাশনাল স্টেজ। এখানে আরো একটি ফ্যাক্ট হচ্ছে, আপনাকে একটা আহ কো সরি, এখানে আমি মনে হয় একটু ভুল করেছি। এটা হবে কোঅর্ডিনেটিং কনজাংশন আপনাকে ব্যবহার করতে হবে। তা হলো নট অনলি, তার মানে শুধু দেশেই না, বিদেশেও। এরপরে একটা এইভাবে একটু মানে নাউনটা লিখবেন, তারপরে বাট অলসো দিয়ে এই আন্তর্জাতিক অঙ্গন লিখে দিবেন, জাস্ট হয়ে যাবে। দিস ইজ কল্ড কোঅর্ডিনেটিং, আমি কি ভুল করলাম আবারও? আচ্ছা, কারেলেটিভ কনজাংশন। আচ্ছা, বারবার ভুল করে ফেলছি, কোঅর্ডিনেটিং না, কারেলেটিভ কনজাংশন। দিস ইজ কো, ওই যে either neither, either or neither nor, বা তারপরে both, not only but also, or nor, এই জাতীয় বাক্যকে বা এই জাতীয় কনজাংশনকে আমরা কারেলেটিভ কনজাংশন বলে থাকি। আচ্ছা, তাহলে এটা আপনি বা অন্যভাবে তৈরি করে দিয়ে শুধু বোধ দিয়েও আপনি এটা করতে পারেন, মানে বোধ, মানে আপনি জাস্ট বলে দিতে পারেন যে এই যে যে শিষ্টাচার লঙ্ঘন আমরা এই অর্থে বলতে পারি, যেহেতু এটা প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট, তার মানে আর বিং ডিসকাসড ইন, তারপরে আপনি বলে দিতে পারেন বোথ, এই একটা নাম, এই একটা নাম, সব তো আমি বলে দিলাম।
শুধু শুধু বাড়ির কাজ নামে। আচ্ছা, তারপরে আপনারা চেষ্টা করবেন অবশ্যই, এবং এতটুকু চেষ্টা বজায় রাখাটাও জরুরি। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও লেখেনি, বাট আমি বলে ফেললাম। আচ্ছা, একটি বড় চ্যালেঞ্জ। দেখুন, এই যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এই বিষয়টা যদি থাকতো তাহলে আমার আপনার লিখতে আরো বেশি সুবিধা হতো। তাহলে আমরা বুঝতে পারতাম এখানে ভার্ব হিসেবে আমরা মূলত বিকাম ব্যবহার করতে পারি, অথবা হ্যাজ বিন ব্যবহার করতে পারবো, রাইট? কিন্তু এইখানে সমস্যাটা হলো জাস্ট এতটুকু রাখা হয়েছে। যেহেতু হয়ে দাঁড়িয়েছে ব্যাপারটা নাই, এই জন্য আমরা ইজ এর সাহায্য নিলে অথবা আর এর সাহায্য নিলে হয়ে যাবে আপাতত। কেমন? ওকে, চলুন আমরা শুরু করতে পারি। এই বাক্যে সাবজেক্ট হিসেবে আমরা কি নিব? আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে একটি বড় চ্যালেঞ্জ, এটা আসলে কি? আপনি যদি এখান থেকে পড়ে আসেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে, আহ, এটা কি বড় চ্যালেঞ্জ? না। রাজনৈতিক শিষ্টাচার, উম এটা কি চ্যালেঞ্জ? আচ্ছা, বজায় রাখাটা চ্যালেঞ্জ। মানে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখাটা হলো চ্যালেঞ্জ। সেটা কোথায়? বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে। সেই দৃষ্টিকোণ থেকে আপনাকে ফ্রেজ তৈরি করতে হবে, মানে জেরন ফ্রেজ, যে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা। বজায় রাখা, যারা আমরা জেরন্ডের ব্যবহার জাস্ট চিহ্নিত করা শিখেছি, বাট তৈরি করা শিখে নাই কিভাবে আমরা জেরন ফ্রেজ নিজেরা তৈরি করতে পারি, তাদের জন্য এই জাতীয় বাক্য খুবই জরুরি। দেখুন, আহ রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা, তাহলে আমাদের লিখতে হবে মেনটেইনিং, বজায় রাখা। এখন আমরা অবজেক্ট হিসেবে বসে দিব রাজনৈতিক শিষ্টাচার। আচ্ছা, আমরা অবজেক্ট এটা ওটা না, মানে আমরা এখানে একটা ফ্রেজ তৈরি করলাম, জেনারেল ফ্রেজ, এন্ড ফর মেনটেইনিং পলিটিক্যাল এথিক্স, রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা। সেটা কোথায়? আমরা চাইলে কয়েকভাবে লিখতে পারি। এখনই আমরা বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে এটা লিখে দিতে পারি, অথবা একটি বড় চ্যালেঞ্জ এটাও লিখে দিতে পারি। আপনার যে কোনো একটা অংশ লিখে দেওয়াটা, মানে ভার্ব যুক্ত করে এই অংশটা লিখে দিতে পারেন। বাট এখানে যেহেতু আমরা একাডেমিকলি দেখছি, আমরা চেষ্টা করব যে অ্যাডভার্বিয়াল ফাংশনটা এর সাথেই লিখে দিতে। এখন আমরা বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে বোঝাতে, রাষ্ট্রে এটা বোঝাতে ইন, বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র বলতে মেনি ডেমোক্রেটিক কান্ট্রিজ। এটা কোথায়? বিশ্বব্যাপী। বিশ্বের বলতে আপনি সরাসরি দিয়ে দিতে পারেন যে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, অথবা অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড, মানে বিশ্বব্যাপী গণতান্ত্রিক, বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রে। দেখুন, আমি কিন্তু বলেছি আপনি চাইলে এখানে এইভাবে দিয়ে দিতে পারতেন, জাস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বব্যাপী। আবারও আপনি চাইলে ওয়ার্ল্ড ওয়াইড দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে বিশ্বব্যাপী বলতে। কেমন? এখন আমরা কি লিখে দিব? একটা বড় চ্যালেঞ্জ। আমরা লিঙ্কিং ভার্বের সাহায্য নেব, ইজ। কারণ আমরা যখনই জানি যে, বা যখনই আমরা লক্ষ্য করি একটি জেরান ফ্রেজ তৈরি হয়েছে, মানে জেরান সাবজেক্টের জায়গায় বসেছে, তার মানে সব সময় আমাদের ভার্বটি হবে, তার লিঙ্কিং ভার্ব হোক বা মেইন ভার্ব, স্ট্রং ভার্ব, বা যে কোনো ভার্বই হোক, সিঙ্গুলার হবে। সেই দৃষ্টিকোণ থেকে ইজ আ বড় চ্যালেঞ্জ, আ মেজর চ্যালেঞ্জ, যদিও অন্য অন্য ভাবে আমরা লিখতে পারতাম। আর যদি দাঁড়িয়েছে হতো তাহলে আমরা লিখতে পারতাম এইরকম ভাবে, যে হ্যাজ বিকাম আ মেজর চ্যালেঞ্জ, রাইট? আই থিংক সো ইউ হ্যাভ গট। আচ্ছা, যাই হোক, এই পর্যায়ে আমি আপনাদের জন্য কি বাড়ির কাজ দিব? না, আপনি এই বাক্যটি অন্যভাবে লিখতে পারেন কিনা তা চেষ্টা করবেন। আচ্ছা, চলুন আমরা এখানে দেখার চেষ্টা করি যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতের রাজনৈতিক ইতিহাসে বহুবার এমন ঘটনা ঘটেছে। এমন বলতে ওই যে গালমন্দ করা, যেখানে নেতাদের কথা, আচরণ, কর্মকাণ্ড শালীনতার সীমা ছাড়িয়ে গেছে। তার মানে অশালীন বক্তব্য, কথাবার্তা, এটা ওটা বাউন্ডারি ছাড়াই গেছে। দেখুন, এই বাক্যটা যখন আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি, তখন প্রথমত আমাদের দেখতে হবে বহুবার কি ঘটেছে, এমন ঘটনা। এটাকে বেশ কয়েকভাবে লেখা যায়, আমি অবশ্যই দেখিয়ে দিব। অনেক ভাবে লেখা যায়। অনেক ভাবে বলতে আপনি দেয়ার এজ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, লিঙ্কিং নিষ্ক্রিয় সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে এই এমন ঘটনা বোঝাতে সরাসরি এখানে সাস ইনসিডেন্টস লিখে দিতে পারেন।
ঘটেছে। ঘটেছে অর্থে আপনি প্রেজেন্ট পারফেক্ট লিখতে পারেন অথবা পাস্ট সিম্পল লিখতে পারেন। তেমন একটা সমস্যা হবে না। and took place বহুবার and for many time চাইলে আপনি অন্যভাবে লিখতে পারেন যে এইরকম ভাবে যে numerous incidents that there were numerous many incidents এভাবে বলতে পারেন সরাসরি একসাথে হয়ে যাবে। took place এরপরে লিখে দিবেন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত বা এভাবে এখন আপনি প্রিপজিশন যুক্ত করে লিখে দিতে পারেন ইন দ্য তারপরে পলিটিক্যাল হিস্ট্রি অফ এরপরে যুক্তরাষ্ট্র, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া। দেখুন এই পুরো অংশটা একসাথে যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও ভারতের রাজনৈতিক ইতিহাসে, ইতিহাসে বলতে রাজনৈতিক ইতিহাসে একসাথে ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি, ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি এরপরে যে দ্য ইউএসএ, পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া এবং যেখানে নেতাদের কথা, আচরণ, কর্মকাণ্ড, স্বাধীনতার সীমা ছাড়িয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যেখানে বলতে এখন আমরা একটা যেখানে where, রাইট? এখানে আমরা আহ, এটা আপনাদের বাড়ির কাজ দেবো, আমি করে দিচ্ছি। যে where এখন নেতাদের কথাবার্তা, যেমন নেতাদের স্পেস বা দ্য ওয়ার্ডস, আমরা সরাসরি ওয়ার্ডস বা ভয়েসেস বলতে পারি। অ্যাক্টিভিটিস, বিহেভিয়ার্স, আচরণ এবং যেই কর্মকাণ্ড, লিডার্স। এখন আমরা কি লিখবো যে সীমা ছাড়িয়ে গেছে, সীমা ছাড়িয়ে যাওয়া অর্থে ক্রসড অথবা সারপাসড, ছাড়িয়ে যাওয়া অর্থে সারপাসড, ক্রস অথবা আমরা ওয়েন্ট বিয়ন্ড দিতে পারি। ওয়েন্ট বিয়ন্ড, দেখুন আমি জাস্ট একটু বলছি, অনেকভাবে দিতে পারি। আপনি এখানে চাইলে সারপাস দিতে পারেন। আমরা যে সারপাস এর অর্থটা জানি যে ছাড়িয়ে যাওয়া, সারপাস। অথবা আপনি চাইলে এইভাবে দিতে পারেন যে ওয়েন্ট মানে একটু পাস্ট ভার্ব করে ওয়েন্ট এরপরে বিয়ন্ড বাউন্ডারি, এভাবে হবে। আবারও চাইলে আপনি ক্রস, যে বাউন্ডারিকে, শালীনতার যে বাউন্ডারি আছে, দ্য বাউন্ডারিজ অফ ডিফেন্স, শালীনতার বাউন্ডারিকে ছাড়িয়ে গেছে, যদি একটু তড়িৎ গতিতে গিয়েছে কারণ আমরা শেষ দিকে আছি। আচ্ছা, চলুন আমরা পরবর্তী দেখি। অবশ্যই এটা করা আছে, আমি জাস্ট একটু ইয়া করে দিলাম। এই বাক্যটা আপনি যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করবেন। বাকি অংশ সহ আপনারা বিস্তারিত পাবেন আমাদের রেকর্ডেড কোর্সের অংশ হিসেবে। বিশেষ করে যারা রেকর্ডেড কোর্সে দেখতে চান বা জানতে চান প্রতিদিন ইংরেজিতে লিখে পড়বো রিসেন্ট টপিক, সেখানে আপনি মূলত পর্ব 28-এ দেখতে পাবেন বাকি অংশ সহ আর তার অনুবাদ সহ। আর বাড়ির কাজগুলো করে আপনার ভিডিও নিচেই জমা দিবেন। আজকে আর নয়, যথেষ্ট হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যদেরকে অবগত করুন।